ঋদ্ধিমা দত্ত ভালোবেসে বিয়ে করেছিল পাইলট রাজদীপ ঘোষকে। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। ছেলে মেয়ে হলে কি নাম রাখবে তাও দুজনে মিলে সোহাগকালে বসে ঠিক করেছিল। ছেলে হলে ঋদ্ধিরাজ আর মেয়ে হলে ঋদ্ধিদীপা নাম হবে। রাজদীপ জানতে চেয়েছিল ওসব নামের মানে কি। ঋদ্ধিমা বলেছিল, আমার ইচ্ছে তাই, ব্যাস। রাজদীপ আরও ঘন করে বুকে মিশিয়ে ধরেছিল ঋদ্ধিমাকে, কিন্তু সয়নি এত সুখ, টেকেনি সে সম্পর্ক 1 বছরের বেশি। ঝগড়াঝাঁটি, হাতাহাতি, মারামারি পেরিয়ে শেষ পর্যন্ত ডিভোর্সের মামলা, এবং সে মামলায় ঋদ্ধিমার হার হয়। অনেক নোংরামি, কাদা ছোঁড়াছুঁড়ি, তবে আসলে মূল অভিযোগ হলো দুজনেরই নাকি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। প্রথমে একাধিক প্রেমের অভিযোগে গণ্ডগোল শুরু, তারপর অসহ্য হয়ে ওঠে, আর একসময় বাধ্য হয়ে ঋদ্ধিমা ছেড়ে যায় রাজদীপকে। রাজদীপকে ছেড়ে গিয়ে ঋদ্ধিমা প্রথমে নিজের বাপের বাড়িতেই যায়, কিন্তু সেখানে ঠাঁই মেলেনি। ঠাঁই না মিললেও সেখান থেকে চূড়ান্ত অপমান মিলেছিল। থাকার কোনো জায়গা নেই, আবার এত অশান্তির পরেও রাজদীপের বাড়িতেও ফেরা যায় না। অহংকারে সে বাধা দিল ঋদ্ধিমাকে। ঋদ্ধিমা একরকম বাধ্য হয়ে এসে উঠল ওর কলেজ বেলার বন্ধু অংশুর বাড়িতে, ভবানীপুরে। একা মানুষ, একলা একটা ভাঙাচোরা পৈতৃক আমলের বাড়িতে থাকে। গান বাজনা ওর পেশা, নিজস্ব একটা ব্যান্ডও আছে। এককালে ঋদ্ধিমাও গাইতো ওই ব্যান্ডে, লিড ভোকালিস্ট। আর ঠিক এই কারণেই, মানে ঋদ্ধিমার এই অংশুর বাড়িতে থাকার ইস্যুতেই ঋদ্ধিমা ডিভোর্সের মামলা হেরে গেল। সুতরাং একটা টাকাও এলিমনি পেল না। খোরপোশের জন্য এক কানা কড়ির আশাও রইল না। এবার ঋদ্ধিমা কি করবে? অনিশ্চিত জীবনের মধ্যে ঝাঁপ দিয়েছে বলে ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ঋদ্ধিমাকে তুমুল তিরস্কার করেছে, বোকা বলেছে, আড়ালে নষ্টা বলেছে। ঋদ্ধিমা নাকি নিজের দোষ ঢাকতেই রাজদীপের নামে নারী ঘটিত দোষ আরোপ করেছে। কেউ বুঝতেই চায়নি যে রাজদীপের ওই অসংযত জীবনযাপন এবং ঋদ্ধিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতনের চাপটা আর ঋদ্ধিমা সহ্য করতে পারেনি বলেই বেরিয়ে এসেছিল। রাজদীপ যেদিন প্রকাশ্যেই ঋদ্ধিমাকে নষ্ট মেয়ে ছেলে বলে, রাজদীপের বন্ধু আর বন্ধুর বউয়ের সামনেই, তার ঠিক পরদিনই ঋদ্ধিমা ঘর ছেড়েছিল, রাজদীপের ঘর। তারপর বেলেঘাটায় বাপের বাড়িতে জায়গা না জোটায় অগত্যা ভবানীপুরে অংশুর বাড়িতে উঠেছিল। আর তাকে কেন্দ্র করেই রাজদীপের দুধে উকিল পক্ষে ঋদ্ধিমাকে দুশ্চরিত্রা নষ্ট মেয়ে প্রমাণ করতে খুব বেশি বেগ পেতে হলো না। স্ত্রীর জেরার জালে ফেসে গেল ঋদ্ধিমা, আর সাক্ষী হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজ বেলার বন্ধুর জন্য অপমানিত হয়ে পর্যদস্ত হল অংশু। এরপরে ঋদ্ধিমার অংশুর বাড়িতে থাকেনি। অংশুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল ঋদ্ধিমা। ঋদ্ধিমা গিয়ে একটা লেডিস হোস্টেলে উঠেছিল। পেট তো চালাতে হবে, যেমন তেমন কাজ তো চাই একটা। লেখাপড়ায় তেমন মাথা ছিল না, টেনে টুনে বিএ পাস। ওই যোগ্যতায় আজকালকার বাজারে এমন কোনো চাকরিই জোটে না যাতে নিজের সব খরচাপাতি উঠে যাবে। থাকার মধ্যে আছে মারকাটারি আলগা যৌবনের চটক আর গানের গলাটা। ফেসবুকে ঋদ্ধিমার পরিচয় হয়েছিল রাজদীপের সাথে, আর এই যৌবনের চটকেই হবে রাজদীপ ঋদ্ধিমার প্রেমে পাগল। অনেকদিন অনলাইন প্রেম করে তবে দেখা সাক্ষাৎ, তারও বছর 4 পরে বিয়ে। ছেলে ভালো চাকরি করে, নিজেরা পছন্দ করেছে। অতএব বিয়েতে দেওয়া থেওয়ার হ্যাপা থেকে মুক্তি পেতে ঋদ্ধিমার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কোনো আপত্তি আসেনি। দুবাড়ির সবাই দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়ে তারা তাদের দায়িত্ব খালাস করেছে। আর রাজদীপ
ঋদ্ধিমাও খুশিতে ডগমগ হয়ে নিজেদের আলাদা ফ্ল্যাটে সংসার শুরু করেছে। অংশুর বাড়ি ছেড়ে আসার পর হন্যে হয়ে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে ঋদ্ধিমা। একটা কাজ চাই, খুব তাড়াতাড়ি। আবার একদিন অংশুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ, বাগুইয়াটির কাছে। ঋদ্ধিমার লেডিস হোস্টেলের কাছাকাছি বাস স্ট্যান্ড। অংশু সত্যি বড় ভালো ছেলে। লজ্জায় ঋদ্ধিমা অংশুর সাথে সহজভাবে কথা বলতে পারে না, ওই কোর্টের তিক্ত ঘটনার পর থেকে। অংশু সেটা বোঝে, তাই বলল, আরে তুই কেন লজ্জা পাচ্ছিস? আমার সাথে তো তোর কোনো গোলমাল হয়নি। সে তুই আমার বাড়িতে থাকতে না চাস সেটা তো অন্য কথা। তাই বলে একসাথে কাজ করে পেটের ভাত জোটাতে আপত্তি কোথায়? একটু থেমে অংশু আবার বলল, আরে শোন শোন, কোনো নষ্টামি না করেই তো নষ্ট মেয়ে স্ট্যাম্প পড়ে গেছে তোর কপালে। একলা একলাই চলছিস, কেউ কি তোর তোয়াক্কা করছে না পাশে এসে দাঁড়িয়েছে? তবে তোর কিসে দায় রে এসব ফালতু লোকের কথায় পাত্তা দেওয়ার? দিমাগ নিয়ে তুই এক্কেবারে নিজের মতো নিজে থাকবি। অংশুর কথায় সাহস পেয়েছিল ঋদ্ধিমা। সব আড়ষ্টতা ঝেড়ে ফেলে শুরু করলো নতুন জীবন। বাইপাসের ধারে নাইট ক্লাবে গান গাওয়ার কাজ অংশুর ব্যান্ডের সাথে। নতুন নাম হলো ঋতু, ব্যান্ডের লিড সিঙ্গার ঋতু। শুধু হস্টেলটা পাল্টাতে হয়েছিল। নাইট ক্লাবে গান গেয়ে ফিরতে ফিরতে রাত বিরেত, এটা হস্টেলের নিয়ম বিরুদ্ধ। ঋদ্ধিমা এক বুড়ি অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রমহিলার বাড়িতে উঠে এলো বউ বেড়াকে। অংশুই জোগাড় করে দিয়েছিল। বেশ চলল কবছর এভাবেই, বেশ নিরুপদ্রবে। কিন্তু বিধিবাম, ঋদ্ধিমার কপালটাই আসলে বোধহয় গড়বড়ে। ঋদ্ধিমার সাথে বিবাহ বিচ্ছেদের 4 বছর পরে রাজদীপ মারা যায়। অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনকে তার অকাল মৃত্যুর জন্য দায়ী করা হয়। এই মাদকদ্রব্য সেবনের জন্যই রাজদীপ পাইলটের চাকরিটাও খুইয়েছিল। ঋদ্ধিমার সাথে ডিভোর্সের ঠিক বছর 2 মাথায়। এত সব কিছু ঋদ্ধিমা জানতো না, জানলো আবার সেই অংশুর মুখে। রাজদীপের ভাই খোঁজ করে করে অংশুকে ঠিক খুঁজে বার করেছিল ঋদ্ধিমাকে খবর দেওয়ার জন্য। মারা যাবার আগে রাজদীপ অংশুর কাছে ক্ষমা চেয়ে নিতে চেয়েছিল, আর বেহালার ফ্ল্যাটটা ঋদ্ধিমার নামে করে দিয়ে গেছে। যদিও এই দ্বিতীয় ব্যবস্থাটা আবার রাজদীপের ভাইদের মোটেই পছন্দ হয়নি। ওরকম একটা নষ্টা মেয়ে, যার জন্য তাদের ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হলো, তার নামে আবার ওই নিজের রোজগারে কেনা ফ্ল্যাটটা। রাজদীপ বেহালার ওই ফ্ল্যাটটা কিনেছিল ঋদ্ধিমাকে বিয়ে করার ঠিক আগে। ওই ফ্ল্যাটেই তাদের 1 বছরের সংসার করা। রাজদীপ আর ঋদ্ধিমার সংসার। রাজদীপের মৃত্যুর পরে ওর ভাইয়েরা খুব অসন্তুষ্ট ছিল রাজদীপের এরকম বোকার মতো সিদ্ধান্তে। তবে মৃত ভাইয়ের শেষ ইচ্ছেটা জানাতেও বাধ্য হয়েছিল অংশুর মাধ্যমে ঋদ্ধিমাকে। এর অবশ্যই একটা কারণও আছে। রাজদীপের শেষ শয্যায় আরও একটি খবর সামনে আসে রাজদীপের জবানিতেই। ঋদ্ধিমার প্রতিটা অভিযোগ সঠিক ছিল, আর রাজদীপ মিথ্যে অভিযোগে ঋদ্ধিমার সাথে সম্পর্ক নষ্ট করেছিল। নিশা নামের মেয়েটা, যার জন্য রাজদীপ এই সমস্ত ঘটিয়েছিল, তার পাল্লাতে পড়েই এই মারাত্মকভাবে নেশায় ডুবে থাকতে থাকে রাজদীপ। আর ওর টনক নড়ে যখন চাকরিটা চলে যায়। তারপরই ঘটে আসল কাণ্ড। রাজদীপের সাথে সেই নিশা নামের মেয়েটার যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে সম্পূর্ণ টাকা তুলে নেয় অ্যাকাউন্ট ফাঁকা করে রাজদীপকে লুকিয়ে। ঋদ্ধিমা বাড়ি ছেড়ে চলে যাবার পরে যখন ওই নিশা মেয়েটার সাথে একসাথে বেহালার ফ্ল্যাটে থাকতে শুরু করে রাজদীপ, তখনই আস্তে আস্তে করে রাজদীপের চোখে সব ধরা পড়েছিল। নিশার উচ্ছৃঙ্খল জীবনযাপন, বাড়িতে বন্ধুবান্ধব জুটিয়ে এনে নেশার আর জুয়ার আড্ডা বসানো, কথায় কথায় রাজদীপকে গালিগালাজ, মারধর করে অশান্তি করা, আর তারপর ক্রমাগত চাপ দিতে থাকা বেহালার ফ্ল্যাটটা নিশার নিজের নামে লিখিয়ে নিতে।
এতেই রাজদীপ বুঝতে পারে নিজের ভুলটা। কিন্তু কোথায় খুঁজে পাবে ঋদ্ধিমাকে? আর যদি বা খুঁজেও পায়, তবে কি বা বলবে রাজদীপ তার প্রাক্তনকে? ভালোবেসে বিয়ে করা আর তারপর তার জীবন দুর্বিষহ করে তোলা স্ত্রী ঋদ্ধিমাকে? নিশার সাথে অশান্তি চূড়ান্ত জায়গায় পৌঁছতেই একদিন বেহালার ফ্ল্যাট ছেড়ে রাজদীপ পুরনো পৈতৃক বাড়িতে বাগবাজারে চলে আসে। চুর চুর নেশাগ্রস্ত অবস্থায়, গায়ে ধুম জ্বর নিয়ে, রাত প্রায় 12টা নাগাদ। ভাইয়েরাই ভর্তি করে দিল সরকারি হাসপাতালে। আসার সময় রাজদীপ 3টে জিনিস সঙ্গে করে এনেছিল: বেহালার ফ্ল্যাটের চাবি, ঋদ্ধিমার সাথে তোলা রাজদীপের বিয়ের পরে প্রথম দিন ডিউটিতে যাওয়ার আগে নিজের ইউনিফর্ম পরে তোলা একটা ছবি, আর বেহালার ফ্ল্যাটের দলিলটা। নিশার অনুপস্থিত থাকার সুযোগে ফ্ল্যাট লক করে বেরিয়ে এসেছে রাজদীপ। রাজদীপের এই বহির্মুখী জীবনধারার জন্যই ভাইদের সাথেও খুব মধুর সম্পর্কও ছিল না। নেহাদ অসুস্থ, মৃত্যু পথযাত্রীর অনুরোধ ঠেলতে না পেরে, বিশেষত রাজদীপের বড়দা, ওনার উদ্যোগেই রাজদীপের ছোট ভাই খোঁজ শুরু করে অংশুর ঠিকানাটা রাজদীপই জানিয়েছে। তবে রাজদীপের নিজের মধ্যেই বেঁচে থাকার ইচ্ছাটা পুরোপুরি মরে গিয়েছিল, দগ্ধ হচ্ছিল তীব্র অনুশোচনায়। কত তাড়াতাড়ি সব ঘটে গেল। নিশা পুলিশ নিয়ে ফ্ল্যাটের চাবি উদ্ধার করতে এসেছিল বাগবাজারের বাড়িতে। গুরুতর অভিযোগ রাজদীপের বিরুদ্ধে। বিয়ে করার প্রতিশ্রুতি এবং বেহালার ফ্ল্যাট নিশার নামে লিখিয়ে দেওয়ার অঙ্গীকার করে নিশার ইচ্ছার বিরুদ্ধে নাকি রাজদীপ জোর করে নিশাকে সহবাসে বাধ্য করেছে, এবং যখন বিয়ের কথা ওঠে তখন সম্পর্ক অস্বীকার করে রাজদীপ। কিন্তু যার বিরুদ্ধে এত কিছু অভিযোগ, সে তো তখন সব অভিযোগের ঊর্ধ্বে। এই জাগতিক ভালো মন্দের সব বন্ধন কাটিয়ে রাজদীপ তখন সেই না ফেরার দেশে। এরপর অংশুর খোঁজ পাওয়া, ঋদ্ধিমার সন্ধান, সবই হলো। কিন্তু সামনাসামনি রাজদীপের আর ক্ষমা চাওয়া হলো না। খবরটা শোনার পর সেদিন আর ঋদ্ধিমা, মানে নাইট ক্লাবের লিড সিঙ্গার ঋতু, আর বাড়ি থেকে বের হতে পারল না। কোথায় ছিল এত চোখের জল? ভারী অবাধ্যতা করছে, ঋদ্ধিমার মানা শুনছে না। দু চোখ থেকে সমানে ঝরছে আর ভাসিয়ে দিচ্ছে সব রাগ, দুঃখ, ঘৃণা, অভিমান। চোখের সামনে দিয়ে সিনেমার মতো বিয়ের আগের মেলামেশার 4 বছর আর বিয়ের পরের 1 বছর, এই সময়ের প্রতিটি মুহূর্ত ঋদ্ধিমার মনে তোলপাড় করে চলে যাচ্ছে। রাজদীপের চলে যাওয়ার পরে মাস 4 পর ঋদ্ধিমা এখন বেহালার ফ্ল্যাটেই থাকে। 2টো মেয়ে ওর সাথে থাকে পেইং গেস্ট। এখন আর নাইট ক্লাবে গান গাইতে যায় না। অংশুর ব্যান্ডে নতুন জয়েন করা নতুনদের গান তুলিয়ে দেয়। অংশু একদম খালি হাতে কাজ নেয় না ঋদ্ধিমার কাছ থেকে। সামান্য কিছু গুঁজে দেয় ঋদ্ধিমার হাতে জোর করে। এসব মিলিয়েই ঋদ্ধিমার একার জীবন কোনো রকমে চলে যায়। 1-2 করে দিন পেরিয়ে বছর ঘুরতে চলেছে। একা হাতে সব করতে গিয়ে ঋদ্ধিমার আর সময় হয় না যে সব ঘর বারান্দা ঝকঝকে তকতকে করে পরিষ্কার করবে। সেদিন পেইং গেস্ট মেয়ে 2টো নিজেদের বাড়িতে গেছে। রবিবার অংশুর ব্যান্ডেও ছুটি। ফাঁকা ফ্ল্যাট। সকাল থেকে ঋদ্ধিমা শুরু করেছে পরিষ্কার অভিযান। হয়ে গেছে 2টো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা বেলাও হয়েছে। রান্না করতে আর ইচ্ছে করল না। ফ্রিজে পাউরুটি, মিষ্টি আর কলা ছিল, তাই দিয়েই দুপুরের খাওয়া সারল। রাতে 2টো সেদ্ধ ভাত ফুটিয়ে নেবে। অবশ্য বেশিরভাগ দিনই এভাবেই চলে ঋদ্ধিমার খাওয়া দাওয়া। দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে চা খেয়ে ঋদ্ধিমা শুরু করলো আলমারি গোছাতে। ওয়ার্ড্রোবের প্রতি তাকে তাকে খাঁজে খাঁজে জড়িয়ে কত স্মৃতি। বিয়ের আগে, বিয়ের পরেও প্রথম রাজদীপ যে শহরে যেত, সেই শহর থেকেই কত রকমের গিফট আনত ঋদ্ধিমার জন্য। বিশেষ করে শাড়ি, ড্রেস ম্যাটেরিয়াল, ফ্যান্সি জুয়েলারি, কত কিছু।
শহরের মধ্যে ঘুরে ঘুরে শপিং করার সময় না পেলেও ডিউটির ফাঁকে ঠিক এয়ারপোর্টের শপিং আকার থেকেও অন্তত কিছু না কিছু কিনতই ঋদ্ধিমার জন্য। পরে আস্তে আস্তে কমতে থাকলো। দুটো নাম তখন রাজদীপের সঙ্গে জড়িয়ে হাওয়ায় উঠছিল। 1 নম্বর নাম এয়ার হোস্টেস রুক্মিণী, আর 2 হলো বড়লোক বাড়ির বিগ্রহ মেয়ে নিশা। ঋদ্ধিমা পাগলের মতো হয়ে গিয়েছিল, সর্বক্ষণ ক্ষিপ্ত হয়ে থাকত, অশান্তির চূড়ান্ত। না, ঋদ্ধিমার এসব ভেবে মন খারাপ করবে না। যতই মন খারাপ করবে না মনে করে, ততই আরও বেশি করে ঘুরে ঘুরে মনে চলে আসছে স্মৃতির পাহাড়গুলো। বড্ড একলা হয়ে গেছে ঋদ্ধিমা। যেদিন ঋদ্ধিমাই ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিল, তার ঠিক আগের দিনটা মনে পড়ল। রাজদীপের এক কলিগের ম্যারেজ অ্যানিভার্সারির পার্টিতে রুক্মিণী তো ছিলই, আরও অচেনা কেউ কেউ ছিল। পার্টি না ছাই, যত ঢলাঢলি লাফড়াবাজির আখড়া একদম। ঋদ্ধিমা চুপ করে বসেই ছিল। পান ভোজনে উন্মত্ত তখন রাজদীপ। তারপর নেশা বাড়তে বাড়তে শুরু হলো নানান ধাস্টামো, আর তার মধ্যেই নিশার ফোন। রাজদীপ তখন পুরো ঘেঁটে আছে, নিজের ওপর বিন্দু মাত্র কন্ট্রোল নেই আর। পার্টিতে বন্ধুদের আর তাদের বইয়ের সামনেই ঋদ্ধিমাকে বলে বসল, নষ্ট মেয়ে ছেলে একটা, ঘাড়ে বসে একেবারে রক্ত চুষে খাচ্ছে। ঋদ্ধিমা রাগে দুঃখে অপমানে সবার চোখ এড়িয়ে গিয়ে গাড়িতেই গিয়ে বসেছিল। ড্রাইভার লক্ষ্য করেছিল। ঋদ্ধিমাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আবার গাড়ি নিয়ে ফিরে গেল পার্টি ভেন্যুতে রাজদীপকে আনতে। পরের দিন সকালেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গিয়েছিল ঋদ্ধিমা। সামান্য কিছু জামা কাপড় আর 2-1টা হালকা গয়না, যেগুলো বাপের বাড়ির দেওয়া, ওটুকুই নিয়ে। তারপর কত কিছু হয়ে গেল। চাকরি যাবার পর রাজদীপ গাড়ি বেচেছে। ঋদ্ধিমার গয়নাগাটি তো বোধহয় সবটাই নিশাই হাতিয়েছে। কি হবে আর এসব কথা ভেবে? ভাবতে ভাবতেই রাজদীপের স্টিল শেপটা খুলেছে ঋদ্ধিমা। খুব অগাছালো কাগজপত্রে ভর্তি, অ্যালবাম, পুরনো ছবি ভর্তি, রাজদীপের শখের টুকিটাকি জিনিসপত্র। সব কিছু নামিয়ে ঝেড়ে পুছে গুছিয়ে রাখল। কিছু জামা কাপড় রয়েছে রাজদীপে, পুজোর সময় দিয়ে দেবে ওগুলো অভাবী মানুষদের। একটা তাকে সব পাট করে গুছিয়ে গাছিয়ে রেখে বন্ধ করার সময় দেখল ওই স্টিল শেপের ডান ধারে ছোট ড্রয়ারটা তো গোছানো হয়নি। খুলে ফেলল পাল্লাটা, চাবি ঘুরিয়ে টেনে। একটা বড় ফাইল, রাজদীপের চাকরি থেকে টার্মিনেশনের কাগজপত্র, ওদের ডিভোর্সের কাগজপত্র, সব দিয়ে আর কি হবে। ফাইলটা ফেরত রাখতে গিয়ে দেখল ড্রয়ারের তাকে পাতা হলদেটে হয়ে যাওয়া খবরের কাগজের তলা থেকে একটা ব্রাউন পেপারের চওড়া খাম উকি মারছে। ঋদ্ধিমা টেনে বার করলো খামটা। বেশ মোটা, ভারী, বড় সড়ো। কি আছে এতে? মুখটা ফাঁকা করে খামের ভেতরে চোখ ফেলল। একটা মাঝারি মাপের কভার ফাইল মনে হচ্ছে না? টেনে বার করে ফেলল। হ্যাঁ, তাই তো। ফাইলটার ওপরে ফ্ল্যাপে চোখ আটকালো। ও, এ তো সেই হসপিটালের ফাইলটা। বিয়ের 4 মাস পরে ঋদ্ধিমার খুব শরীর খারাপ হয়েছিল, অ্যাপেন্ডিক্স। অপারেশন করাতে হয়েছিল এই হসপিটালে। ঠিক হসপিটাল না, খুব দামি একটা নার্সিংহোম ছিল। মনটা আবার খুব আর্দ্র হয়ে গেল ঋদ্ধিমার। দেখো দেখি, কত পুরনো চিকিৎসার কাগজপত্র, কিন্তু কত যত্নেই না রেখেছিল রাজদীপ এগুলোকে। ঋদ্ধিমার হঠাৎ মনে হলো রাজদীপের সাথে ওভাবে গণ্ডগোলে না জড়িয়ে ওকে হয়তো আরও একটু বোঝাতে পারত, আরও একটু সুযোগ দিতে পারত। ঋদ্ধিমা খুব ধীরে ধীরে ফাইলটার গায়ে হাত বুলাতে লাগলো। ওই ফাইলটার গায়ে যেন তখনও রাজদীপের ছোঁয়া লেগে আছে। ঝাপসা চোখ মুছে খুলল ফাইলটা। কত দিনকার কথা, তবু ঋদ্ধিমার মনে হচ্ছে যেন এই তো সেদিনেরই কথা। একদম ওপরেই রয়েছে ফিটনেস সার্টিফিকেট আর ডিসচার্জ সার্টিফিকেট, তার নিচে প্রেসক্রিপশানগুলো।
তার তলায় হাসপাতালের একটা লেটার হেড, তার মধ্যে একটা খরচের এস্টিমেট, ভর্তি হওয়ার ডেট আর টাইম, আরও কিছু লেখা, বেশ জড়ানো হাতের লেখাটা। অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারল না কি লেখা আছে। আর তাছাড়া এইসব দেখে আর জেনেই বা কী আর হবে? সেই কবেকার প্রায় 6 বছর আগেই তো ওই অপারেশন হয়েছে, এখনো পর্যন্ত তো কোনো অসুবিধা তো হয়নি। আবার কোনো সমস্যা হলে না হয় আবার এই সমস্ত কাগজপত্র নিয়েই হসপিটালে যাবে। ভাবল থাক, যেখানে ছিল রাখা সেখানেই রাখা থাক, হয়তো ভবিষ্যতে লাগতে পারে ভেবেই রাজদীপ এত যত্ন করে রেখেছিল। ফাইলটা বন্ধ করে খামে আর রাখল না। খামটা ভাঁজ করে ফাইল কভারের পেছনের দিকে ফ্ল্যাপে ঢোকাতে গিয়ে দেখল ওখানে আরেকটা ছোট্ট সাদার ওপর হসপিটালের প্যাথোলজির নাম প্রিন্ট করা খাম ভাঁজ করে রাখা। ওটা আবার কি? বার করল রিপোর্টটা, ঋদ্ধিমারই রিপোর্ট, নাম তো ওরই লেখা। রিপোর্টটা বিছানায় রেখে সোজা করে নিয়ে হসপিটালের অন্যান্য কাগজপত্রের সাথে রাখতে গিয়ে প্রিন্টেড রিপোর্টটায় চোখ গেল। এ কী লেখা দেখছে এতে? ঋদ্ধিমা 2 চোখ আর 2-এ ততক্ষণে 4 করে ফেলেছে। সব পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো। ঘৃণায় মুখটা কুঁচকে উঠেছে ঋদ্ধিমার, কপালে বিন্দু বিন্দু ঘাম। সেই দুর্বোধ্য লেখাটাও আন্দাজ করে নিয়েছে ঋদ্ধিমা। ওই ফাইল থেকে আবিষ্কার হয়েছে 3টি কথা, 3টি বিষাক্ত তীরের মতোই 3টে কথা ঋদ্ধিমার সমস্ত অস্তিত্বকে এফোড় ওফোড় করে দিল। ফাইলটা খোলা পড়ে, আর ঋদ্ধিমার 2 চোখ থেকে আগুন ঝরছে। এই কি লেখা দেখল? ঋদ্ধিমা উঠে দাঁড়ালো, বুক ফাটিয়ে চিৎকার করে উঠল ঋদ্ধিমা। 2 হাতে পেট ধরে ঋদ্ধিরাজ, ঋদ্ধিদীপা। ঋদ্ধিমার চিৎকার ওর ফ্ল্যাটের 4 দেওয়ালে ধাক্কা খেয়ে চতুর্গুণ হয়ে ফিরে এলো ওর কাছেই আবার। ফ্যানের হাওয়ায় ফড়ফড় করে উড়ছে কাগজগুলো। কোনোটায় লেখা প্রেগনেন্সি পজিটিভ, কোনোটায় লেখা অ্যাবরেশনাল লাইগেশন অপারেশন করার খরচের এস্টিমেট, কোনোটায় লেখা অপারেশন শেষে টোটাল ফিটনেস আর ডিসচার্জ। ঋদ্ধিমার জীবনটা নষ্ট, সত্যি নষ্ট। আর ওর কষ্টের কথাগুলো একটা বড়সড় ব্যঙ্গ। সম্পর্ক আর বিশ্বাস এই শব্দ দুটোকে ভেঙচি কেটে।